হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যে সিমপ্লেক্স পদ্ধতিতে কিভাবে আপনি একমাত্রিক সমস্যার সমাধান করবেন এটা নিয়ে। তো বরাবরের মতো বলে রাখি যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং আমাদের ক্লাস যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 019235000454। তো চলুন শুরু করা যাক। দেখুন এখানে একটা সমস্যা দিয়ে দিয়েছে, সেটা হলো সিমপ্লেক্স পদ্ধতির সমাধান করতে বলছে। সর্বোচ্চকরণ মানে এটা একটা লাইন দিয়েছে, শর্ত দিয়েছে এবং ধনাত্মক একটাই দিয়েছে। এখানে বলছে দেওয়া আছে এটা শর্ত দেওয়া আছে এবং অসমতাকে আলগা চলকের সমতায় আনি। কিভাবে সমতায় আনবেন? এখন এই যে এখানে 4x1 এই যে এটার সাথে এই যে এখানে লেস দ্যান দেওয়া আছে, এই যে দেখুন এই যে এটা এখানে লেস দ্যান অর ইকুয়াল দেওয়া আছে, এখানে এটা সমান সমান হয়ে যাবে আর হয়ে যাবে 5। ঠিক সেম ভাবে 3x1 প্লাস 2x2 প্লাস s2 মানে s-টাকে ধরছে ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি 7x1 প্লাস x2 প্লাস s3 ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি না 2। উদ্দেশ্যমূলক অপেক্ষক দেখুন উদ্দেশ্যমূলক অপেক্ষকে স্থির কলাম বরাবর 0 বসিয়ে তাহলে এখানে আপনার পাই ইকুয়াল টু 0 প্লাস 3x1 প্লাস 6x2, অর্থাৎ এখানে কোনো সংখ্যা নাই। সংখ্যা না থাকার কারণে এইখানে 0 বসাইছে। সীমা শর্তগুলো মৌলিক চলকে রূপান্তর করছে। এখন সীমা শর্ত গুলো কি করতেছে? মৌলিক চলকে রূপান্তর করতেছে। চলকে রূপান্তর করতেছে কিভাবে? এই যে s1 s2 s3 এগুলোকে মানে সবগুলো এককভাবে রাখছে, আর বাদ বাকি যা আছে সবগুলা এই সাইডে মাইনাস করে দিয়েছে। তো এখানে মাইনাস করে দিলে কি থাকে 572, মাইনাস করে দিলে থাকে 5 minus 4x1 minus x2 minus s2 s2 equal to 7 minus 3x1 minus 2x2 এইভাবে দিয়ে রাখছে সকল মৌলিক চলকের মান 0 ধরে, অর্থাৎ s1 equal to 0 s2 equal to 0 এইভাবে বলতেছে যে সকল মৌলিক চলকের মান 0 ধরে, মানে 0 ধরলে মৌলিক চলক। এখানে মৌলিক চলক কোনগুলা? মৌলিক চলক হচ্ছে এখানে মৌলিক চলক কোনগুলা? এখানে মৌলিক চলক হচ্ছে আপনার x1 মৌলিক চলক কি x1 আর কি x2, এই দুটা হলো মৌলিক চলক। তাহলে পাওয়া যায় মৌলিক চলক এই দুটো যদি 0 হয়ে যায় তাহলে কি থাকে? s1 = 5, s2 = 7, s3 = 2 পাওয়া যায়। ইহাকে মৌলিক সমাধান বলা হয়। যেহেতু 0 নয় এমন চলকের মান অঋণাত্মক। অঋণাত্মক মানে কি? ঋণাত্মকের বিপরীত কি? ধনাত্মক। তাই এই সমস্যাটির সমাধান পাওয়া সম্ভব। অর্থাৎ এটা কি হয়েছে? এটা হচ্ছে মানে এই মানগুলো কি ধনাত্মক, সেই জন্য কি এটার সমাধান পাওয়া সেজন্য সম্ভব। উপরোক্ত
সমীকরণগুলো ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করি। এখন ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে বসাবো বলে দিই। ম্যাট্রিক্সের সাহায্যে বসানোর জন্য এই যে স্থির চলকগুলা কি হবে, আলাদা হবে। x1 এর লাইনগুলো আলাদা, x2 এর লাইনগুলো আলাদা। x2 এর লাইনগুলো এইভাবে আলাদা করে দিতে হবে। এটাকে সাজিয়ে এইভাবে যে 0 3 6 এটাকে দেখানো হয়েছিল এটা হলো উদ্দেশ্যমূলক অপেক্ষক। এখানে 4টা লাইন আছে। 0 5 4 1 -1 7 -1 প্রথমটা হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষক। এই যে এটা যে এটা হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষকের এইটা প্রথম লাইনটা। প্রথম লাইনটা উদ্দেশ্যমূলক অপেক্ষক, আর পরেরগুলো হচ্ছে বাধা শর্ত। এখন কথা হচ্ছে পিভট কলাম, পিভট উপাদান, পিভট সারি। এগুলা কি? পিভট কলাম নির্ণয়। প্রথম সারির প্রথম উপাদানটি ছাড়া যে উপাদানটি ছাড়া যে মান বড় তার কলামকে পিভট কলাম বলে। প্রথম সারির প্রথম উপাদানটি ছাড়া যে উপাদানটির মান বড় সে উপাদানকে কি বলে? পিভট। সে কলামকে পিভট কলাম বলে। এক্ষেত্রে পিভট কলাম হচ্ছে তৃতীয় কলাম। দেখুন কিভাবে, 0 3 6 0 3 6 এই তিনটার ভিতরে বড় কোনটা? নিশ্চয়ই 6। 0 3 6 এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 6। তো এই কলামটা হচ্ছে 3 নম্বর কলামটা হচ্ছে কি? পিভট কলাম। পিভট সারি কোনটা? পিভট সারি। আচ্ছা, পিভট উপাদান বের করতে হবে, তারপর পিভট সারি। পিভট উপাদান কোনটা? পিভট উপাদান নির্ণয়। পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা ঋণাত্মক উপাদান তাহলে কোনটা? -1। প্রথম কলামের সংশ্লিষ্ট উপাদানকে ভাগ করতে হবে, অর্থাৎ 5/-1। চিহ্ন পরিবর্তন করে ভাগফল সর্বনিম্ন তার ভাজককে পিভট উপাদান বলে। এক্ষেত্রে পিভট উপাদান -1 চিহ্ন দ্বারা নির্দেশিত। উক্ত উপাদানটি x2 সহগ এবং s3 নির্ধারক। তাই 4 নং সমীকরণ, এখানে একটা সমীকরণ বসাইছে। তো এখানে দেখুন যে এখানে -2 দ্বারা ভাগ করলে -5 -7 -2 আসে। তাহলে এখানে হিসেবে তো 5 7 2। তো এখানে বলতেছে পিভট উপাদান নির্ণয়। পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা প্রথম কলামের সংশ্লিষ্ট উপাদানকে ভাগ করতে হবে। চিহ্ন পরিবর্তন করে ভাগফল সর্বনিম্ন তার ভাজককে পিভট উপাদান বলা হবে। পিভট উপাদান এক্ষেত্রে কি? পিভট উপাদান হচ্ছে -1। এই যে
এখন আপনি দেখেন যে -5 7/2 ইকুয়াল টু কত? -3/3.5। আর এখানে কত? -2। তো এই মাইনাস গুলো বর্জন করা হলে তাহলে কি আসে? 5, 3.5 আর 2। তো এই তিনটার ভিতরে সর্বনিম্ন হচ্ছে 2, আর এটার বিপরীতে আছে কত? -1। সেই জন্য কি -1 কি পিভট উপাদান? পিভট উপাদান। 4 নং সমীকরণ থেকে পাই S2 S3 2 - x1 - x2। 2 - x1 - x2। এখন এই যে এই জায়গাটাতে পিভট উপাদান যেটা, পিভট উপাদানের এই জায়গাটাতে ঘোরাতে হবে, অর্থাৎ x2 চলে যাবে S3 এর জায়গায়, S3 চলে যাবে x2 এর জায়গায়। তার মানে কি এবং ওই জায়গাতে মাইনাস বসে যাবে। S1 S2 S3, ঠিক আছে? এগুলো বাদ বাকি যা আছে সব ঠিকঠাক থাকবে। বাদ বাকি যা আছে সব কি থাকবে? ঠিকঠাক থাকবে। এবং -1 দ্বারা ভাগ হবে। এখানে ভাগের কথাটা অবশ্যই লেখে নাই। তো ভাগ হওয়ার পরে তারপরে এখানে লাস্টে কি থাকে? -6 1 2 -1, মানে -1 এটা পিভট উপাদান। আর 2 -1 মানে এই লাইনটা ঠিক আছে, কিন্তু এই লাইনটা -1 দ্বারা ভাগ হয়েছে। আচ্ছা, এখন অন্যান্য মান কিভাবে বের করতে হবে? অন্যান্য মান বের করবেন এইভাবে যে দেখুন 6 × 2 এখানে হয়ে গেছে 12। তো 3 বরাবর -1,
দেখুন এখানে এইভাবে বুঝিয়ে দিয়েছে যে x2 এর মান 1 নং এ বসিয়েছে। 1 নংটা কোথায়? s2। আচ্ছা, s2 এর মান 1 নং এ বসাইলে আপনার এখানে পাচ্ছি কি, x2 এর মান 1 নং এ বসাইলে এখানে পাচ্ছি পাই ইকুয়াল টু 3x1 প্লাস 6 ইন্টু এটা। তো এটার মান এখানে ভাঙিয়ে দিয়েছে। তো লাস্টে আসে হচ্ছে এটা 6 নম্বর সমীকরণ। এখন s1 ইকুয়াল টু কত? 5 মাইনাস 4x1 মাইনাস 2 মাইনাস x1 মাইনাস কি s3। তো এটা s1 এর মান বের করা হচ্ছে। তো লাস্টে আসতেছে 3 মাইনাস 3x1 মাইনাস প্লাস কত s3 প্লাস s3 এবং s2 এর মান আসতেছে কত? 3 মাইনাস x 2 s3। এইভাবে দিচ্ছে। তো এই কটা এখানে বের করছে, এই কটাকে করতেছে যে এখানে ম্যাট্রিক্সের সাহায্যে দেখিয়েছে। এটা হচ্ছে সমাধান ম্যাট্রিক্স। সমাধান ম্যাট্রিক্সে তাহলে লাস্টে আসতেছে কত? s1 s1 এর মান 3, s2 3 এবং s3 এর মান কত? মাইনাস 6। s3 যদি এটা বলা যাবে না, তো x2 ইকুয়াল টু কত? 2। s1 s2 s1 s2 আর x2 এগুলোর মান পাওয়া গেছে। দেখি এই যে s1 s2 x2 এই কয়টার মান পাওয়া গেছে, পায়ের মান 12। তো এটাই হলো অ্যান্সার। তো কোথাও না বুঝলে এখানে কমেন্ট করেন। তো আরো ভালোভাবে মানে পেতে চাইলে এই এইখানে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রাইভেট ভাবে যদি কোনো সাবজেক্ট কমপ্লিট করতে চান, যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। ওকে, আল্লাহ হাফেজ।